1935 সালে ভারত শাসন আইন পাস হওয়ার কারণটা কি? সমস্ত ভারতীয় এককভাবে ভোট দিতে পারবে, মানে তার আগে পর্যন্ত সবাই ভোট দিতে পারতো না, কিন্তু ভোটিং সিস্টেমটা ছিল। 1935-এ ভারত শাসন আইন পাস হওয়ার পরেই সবাই ভোট দিতে পারতো। তাহলে নিশ্চয়ই 1939-এর আগে, দাদা হুজুরের ইন্তেকালের আগে। কনফিউজটা দূর করাচ্ছি যে 39-এ ইন্তেকাল করেছে না 47-এ স্বাধীন হয়েছে, কিন্তু তার আগে তো আমি কনফিউজটা আপনাদের দূর করিয়ে দিচ্ছি। তাহলে 1935-এ ভারত শাসন আইন পাস হওয়ার পরে প্রথম 1937 সালে ভোট হলো, যেটা সমস্ত ভারতবাসী ভোট দিতে পারবে। যদি আমি কথা ভুল বলি, আপনাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন, ফুল প্রসবে গিয়ে গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে আসবেন, আমার কথার মধ্যে 1 ইঞ্চি ভুল থাকে। 1937 সালে প্রথম সমস্ত ভারতবাসী ভোট দেওয়ার অধিকার পেয়েছিল। দাদা হুজুরের জন্ম 1939-এ, আর 1937 নিশ্চিত 2 বছর আগে। তাহলে এটা প্রমাণিত যে দাদা হুজুরের ইন্তেকালের 39-এ মৃত্যু, দাদা হুজুরের ইন্তেকালের আগে 2 বছর আগে থেকে ভোটিং সিস্টেম শুরু হয়ে গিয়েছিল। এটা আমি বললাম, এখনো বিশ্বাস করতে হবে না, বাড়ি গিয়ে বাচ্চাদের বইটা খুলে, এইচএস এর ইতিহাস বইটা খুলে প্রমাণ করে নেবেন, তখনই বোঝা যাবে যে আমার কথাই কত সত্যতা আছে। এটাও ছেড়ে দিলাম, এবার নিজের বিবেককে কটা কোশ্চেন করুন যে আমি কতটা সত্য বলছি কি মিথ্যে বলছি। ইতিহাস বইটা আপনারা দেখলেন না, এখনই প্রমাণ করিয়ে দিচ্ছি। আমরা সবাই গর্ব করে বলি বাবা সাহেব আম্বেদকরকে আমরা ভোটে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, তারপরেই তো উনি আপনার সংবিধান রচনা করেছে। সবাই মুসলমান গর্ব করে বলি, সম্ভবত এটা বরিশাল জেলা থেকে ভোটটাতে জিতে পাঠিয়েছিলাম আমরা, তখন অবিভক্ত বাংলা ছিল। তো বাবা সাহেব আম্বেদকর কত সালে সংবিধান রচনা করেন? 1950 সালে। দেশ 1947-এ স্বাধীন হয়েছে, 1950-এ সংবিধান রচনা করে। সংবিধান রচনা করতে গিয়ে 2 বছর 11 মাস কতদিন টাইম লেগেছিল? ওই 22 দিন মতো, অর্থাৎ 3 বছরই ধরছি। তো 47 থেকে 50, 3 বছরই ধরলাম হয়তো, কম বেশি। তো ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম ভোটিং সিস্টেম হচ্ছে 1951-52 সালে। তাহলে বাবা সাহেব আম্বেদকরকে কে ভোট দিয়ে পাঠিয়েছে ভাই? তখন ভোট ছিল কি ছিল না বলো? কি বললাম বুঝতে পেরেছেন কি? 1951-52 সালে প্রথম ভোটিং সিস্টেম শুরু হয় স্বাধীন ভারতে। আর বাবা সাহেব আম্বেদকর 1950 সালে সংবিধান রচনা করেছেন। আর বাবা সাহেব আম্বেদকরকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি। তাহলে ভোটটা তো আগে থেকে ছিল। চলে আসুন দাদা হুজুরের জীবনীতে, আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব খুলুন, সেখানে হুবহু লেখা হচ্ছে দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহ আলাইহি 3 দিন জলসায় স্পেশাল কিছু বাসন পিয়ালা হ্যান ত্যান রাখতো, কারণ এমএলএ মিনিস্টাররা আসতো তাদের জন্য। ওটা যদি ভাই ভোটই না থাকতো দাদা হুজুরের আগে, দেশ স্বাধীনের আগে, তাহলে ভাই এমএলএ মিনিস্টার কোথা থেকে তৈরি হলো বলো? অ্যাকচুয়ালি আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, আপনাদেরকে গোমরাহ করছে। আপনারা যে একটা ঐক্য দিকে এগোচ্ছেন, আমাদের অধিকার বুঝে নেব, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমার মতো কিছু লোক, কিছু স্বার্থের জন্য। 50 কোটি, 100 কোটি, 200 কোটি স্বার্থের জন্য পুরো কমকে বিক্রি করে দিচ্ছে। আপনারা সজাগ হন, আপনাদের উদ্দেশ্যে বলছি। আমরা ইতিহাস তুলে দিয়ে যাচ্ছি আপনাদের হাতের উপরে, যদি মনে হয় গ্রহণ করবেন, না হলে বর্জন করবেন। তা এই মুহূর্তে এটা ক্লিয়ার হলো তো যে দাদা হুজুরের এই অর্থাৎ দেশ স্বাধীনের আগে যে রাজনীতি ছিল, ভোট হতো। ভারত শাসন আইনে প্রত্যেকটা ইতিহাসে মূল্যায়ন হয়, কুফল আর সুফল। যারা হিস্ট্রি যদি কোনো স্টুডেন্ট থাকে জিজ্ঞাসা করবেন, আমি একটা কুফল বলে দিলে আপনারা বুঝতে পেরে যাবেন। ভারত শাসন আইনের যেটা নেগেটিভ দিকটা বলছি, সেই সময় মাত্র 14% মানুষ ভোট দিতে পেরেছিল। 14% ভারতীয় ভোট দিতে পেরেছিল, কারণ সবাই অকিবল ছিল না, তখন এত অ্যান্ড্রয়েড সেট ছিল না যে ভোট দিতে হবে, ভোট দিতে হবে, ভোট দিতে হবে। তাহলে 14% ভারতীয় ভোট দিয়েছিল, বাকি 86% দিতে পারেনি তাদের ব্যর্থতার জন্য। ভোটিং সিস্টেম ব্যর্থতা নয়, তারা জানে না বা তাদের সদস্য ছিল না ভোট দেওয়া, হতে পারে। কিন্তু 14% মানুষ ভোট দিয়েছিল, একদম আমি জেনুইন কথা বলছি। তাহলে ভোট দিয়েছিল তো। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা জানি না ব্রিটিশ পিরিয়ড, আমরা বলি শুধু ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে পরাধীন ভারত, এটা স্বাধীন ভারত। এই সম্পর্কে আমাদের জ্ঞান নেই। ওটা ব্রিটিশদের নয়, ব্রিটিশদের কোনোদিনই ছিল না, ওটা পরাধীন ছিলাম। ওটাও ভারত ছিল, এটাও ভারত। ওটা পরাধীন ভারত, এখন স্বাধীন ভারত।
ইতিহাস সম্পর্কে জানতে হবে। ইতিহাস সম্পর্কে জানলে শুধু কানে শুনে বলে দিতে হবে না। আমি বলছি আপনি শুনে বলবেন না কোনোদিন, আপনি আমার কথা ভেরিফাই করুন তারপরে বলুন। আর দুঃখের বিষয় আজকে যারা আমাদেরকে কাউন্টার করছে, অর্থাৎ আমাদেরকে যারা ভুল প্রমাণিত করছে, তারা বইপত্র পড়ে না, তারা অমুক বলেছে দেশে লাগিয়ে দিল। জানুক, অনেকের মধ্যে যারা আমাদের বিরোধী করছে, মমতাজুল মুহাদ্দিসিন আছে, মমতাজুল ফুকা আছে, বা বাংলা এমএ হিস্ট্রিতে এমএ করেছে। দুঃখের বিষয় তারা ক্ষুদ্র স্বার্থের জন্য তারা আমাদের বিরোধী করে যাচ্ছে। ঠিক কিরকম জিনিস জানেন ভাই? একটা ব্যক্তিকে স্বপ্ন দেখাচ্ছে বর দিয়ে হবে। বর মানে আপনারা বুঝেন তো সবাই কম বেশি? হ্যাঁ, বর মানে বুঝেন? বর মানে হচ্ছে কোন হয়তো দৈত্য আসুক, যে এসে এমন একটা জিনিস দেবে যেটা চাইবে সেটা পাবে। কিন্তু সেই দৈত্যটা বা যে এসে বর দিচ্ছে, সে বলছে তুমি এমন জিনিস চাইবে, তুমি যদি 1 কোটি টাকা চাও, তোমার গ্রামের মানুষরা প্রত্যেকে কিন্তু 2 কোটি করে পাবে। তুমি যদি 100 টাকা চাও, গ্রামের মানুষরা 200 টাকা করে পাবে। তুমি যদি একটা ভালো বাড়ি চাও, গ্রামের প্রত্যেকটা মানুষ 2টো করে ভালো বাড়ি চাইবে। তার তো মাথা খারাপ। তাই তো আমি যেটা চাইবো আমার গ্রামের মানুষ সবাই ডবল করে পাবে। সে বলছে আমার একটা যেন চোখ কানা হয়ে যায়। তাহলে গ্রামের সমস্ত মানুষ 2টো করে চোখ কানা হয়ে যাবে। আজকে আমার কমিউনিটির মধ্যে এরকম কিছু মানুষ ঢুকে গেছে ভাই, ওটাকে আমি চিহ্নিতকরণ করতে পারবো না, আপনাকে করে নিতে হবে। কারণ আপনি কোনটা 2000 টাকার অরিজিনাল নোট আর কোনটা ডুপ্লিকেট নোট সেটা চিনতে শিখে গেছেন। আমি ভাই এখনো বুঝতে পারিনি, এখন নতুন নোটে এখন আমি বুঝতে পারিনি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, কিন্তু এর মধ্যে অনেক জেনে গেছে। তো যখন আপনি 2000 এর নোটটা অরিজিনাল কি ডুপ্লিকেট জেনে গেছেন, তাহলে আপনার কর্তব্য আমাদের মধ্যে থেকে ওই কে একটা চোখ নিজের কানা করে আপনার 2টো চোখ কানা করে দিতে চাইছে, তাকে আপনি চিহ্নিত করে নেবেন। আশা করছি রাজনীতির ব্যাপারটা বুঝে নিয়েছেন, রাজনীতি করা দরকার কি দরকার নয় সেটাও বুঝে নিয়েছেন। ফরজ ওয়াজিব সে তো পরের শরীয়তের মাসলায় গিয়ে আমি ওটাতেই যাচ্ছি না। এখন দরকার কি দরকার না দুনিয়াবি দিক থেকে আমি বুঝিয়ে দিলাম। এরপরে আসা যাক আনএডেড মাদ্রাসার বিষয়ে একটা বলি, অল্প অল্প করে বলে কাজ করে ছেড়ে দেবো, টাইম অনেকক্ষণ হয়ে যাচ্ছে। আনএডেড মাদ্রাসা দিদি ক্ষমতায় আসার আগে বা পরে বলেছিল না 10,000 মাদ্রাসা দেবো। আমরা কিন্তু কেউ 10,000 মাদ্রাসা চেয়েছিলাম? আরে বলুন জোরে, কেউ চেয়েছিলাম? না, চাইনি। কিন্তু দিদিমণি 10,000 ঘোষণা করেছিলেন। যথারীতি 236টা বা 37টা মাদ্রাসা তাদের নিজস্ব জমি দিয়ে টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে স্ট্রাকচার পুরো রেডি করে, কোথায় সায়েন্সের ল্যাবরেটরি দরকার, কোথায় গার্লস টয়লেট আলাদা, বয়েজ টয়লেট আলাদা, আপনার বিভিন্ন যে একটা স্কুলের জন্য যা প্রয়োজন ইন্সপেকশন টিম আসলে যেটা দরকার টোটালটা তৈরি করলো। তাও কি নিজের গাঁটের টাকা থেকে, নিজেদের টাকা থেকে তৈরি করে ইন্সপেকশন টিম আসলো, দেখলো, অ্যাপ্রুভাল হলো, ওটা নবান্নে জমা পড়লো। অর্থাৎ একটা স্কুল বা মাদ্রাসার জন্য যে যে ক্রাইটেরিয়া দরকার সমস্ত রকম ফুলফিল করে 237টা নবান্নে জমা পড়লো। এবার এখানে মজার খেলা দেখুন, 237টা জমা পড়েছে। দীর্ঘদিন এরা টিচারগুলো এদেরকে বিনা পয়সায়, যেহেতু বাচ্চারা পড়তে এসছে সরকারি স্কুল বা মাদ্রাসা হিসাবে, মাদ্রাসা আনএডেড মাদ্রাসা পড়ছে, স্যালারি দিচ্ছে না। সরকারকে এরা দাবি করছে স্যালারি দিন, স্যালারি দিন, স্যালারি দিন, কোনো কর্ণপাত করছে না। অবশেষে এরা কি করলো? কোর্টের দ্বারস্থ হলো। কলকাতা হাইকোর্ট রায় দিল, যেহেতু এদেরকে আপনার ইন্সপেকশন করেছেন, আপনি গ্রান্ট করেছেন, এদেরকে সম্মানিত দেওয়া হোক, অর্থাৎ ভাতা দেওয়া হোক। দুঃখের বিষয় ইনি হাইকোর্টের রায়কেও অমান্য করে দীর্ঘ 9 বছর ধরে সেই সমস্ত টিচারদের 2,500 টিচারকে মাইনে দিচ্ছে না। শুধু মুসলিম সমাজের নয় টিচার তার মধ্যে আছে, শুধু তাই নয়, বিভিন্ন সমাজ থেকে, হিন্দু, দলিত, আদিবাসী সমাজ থেকেও টিচার তার মধ্যে আছে। ভাবুন তাহলে 2,500 টিচারকে মাইনে দিচ্ছে না। কতদিন বিনা মাইনেতে ছেলে 40,000 বাচ্চা পড়াশোনা করে। আপনার আমার বাড়ির 40,000 বাচ্চা ওই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে। কতদিন বিনা মাইনেতে পড়াশোনা বলুন? সম্ভব কি? পড়ানো বন্ধ করে দেবে, 40,000 মাদ্রাসার ছাত্র ছেলে মেয়ে কি করে পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে আমাদেরকে সুপরিকল্পিতভাবে কারা শিক্ষা থেকে বঞ্চিত করে রাখছে বুঝতে পারছেন কি? যারাই বলছে আমরা দিলীপ ঘোষের তলোয়ারের নিচে থেকে তোকে বাঁচিয়ে দেবো, দিলীপ ঘোষ তোকে গুলি করে দেবো, আমরা বাঁচিয়ে দেবো, যারা বলছে, অর্থাৎ বিজেপি মেরে দেবে, আমরা বাঁচিয়ে দেবো, যারা বলছে, দুঃখের বিষয় তারা আমাদেরকে শিক্ষা থেকে পিছিয়ে দিচ্ছে। আর একটা মজার কথা, সেন্ট্রাল গভর্নমেন্ট 3টে টিচারের মাইনে দেয়। প্রতিটা স্টেটে 3টে করে এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিটা টিচারের মাইনে দেয়। একটা 3টের মধ্যে 2জনের সম্ভবত 12,000 করে দিত, একজনের 6,000।
সেগুলো এখন টোটাল ডবল হয়ে গেছে, অর্থাৎ 6,000 গুলো 12, 12 গুলো 24। তো ওই মাস্টারের মাইনেগুলো দুবার দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, দুবার দিয়েছে, 6 মাস পর পর দেয়। তো যখন মাইনে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে যে ফান্ডের জন্য, সেই ফান্ডের হিসাব কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়ে নেয়, ইউসি, ইউসি বলা হয়। কিভাবে আপনি ইউটিলাইজ করেছেন, ইউটিলাইজ সার্টিফিকেট বা এই ধরনের কিছু ভাষা আছে ওদের ভাষা, ইউসি বলা হয়। ইউসিটা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠালে 15 বছরের টাকাটা দেবে। দিদিমণি আমাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, ওই টাকার ইউসিটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠায়নি। ভাই সেন্ট্রাল গভর্নমেন্টকে তো আমরা সবসময় আমার দুশ্মন ভাবি। ও যখন সুযোগ খুঁজছিল, ইউসি পাঠায়নি, আমি কেন টাকা পাঠাবো? তাহলে এই 3টে টিচারের মাইনেটাও বন্ধ করে দিল। 3টে টিচারের মিডিয়া হয়তো 18,000 টাকা ছিল, 5টা টিচার, 18,000 টাকা তো 2,500 টাকা করে ভাগ করে নিতে না, শিক্ষা প্রতিষ্ঠান তো বেঁচে থাকতো, সেটাও দিল না। দিদিমণি এত ভালোবাসে আমাদের ছাত্রছাত্রীদেরকে, সাইকেল দেয়, জুতো দেয়, জামা দেয়, মিড ডে মিল দেয়। ওই 40,000 বাচ্চারা কি দোষ করেছিল? আজও পর্যন্ত একটা দানা তাদেরকে দিয়েছে? একটা দানা মানে একটা চাল তাদেরকে পর্যন্ত মিড ডে মিলে দেওয়া হয়নি, তাদেরকে ব্যাগ দেওয়া হয়নি, সাইকেল দেওয়া হয়নি। দ্বিচারিতাটা দেখুন। কিন্তু উনি ক্ষমতা এসে বলেছিলেন আমি 10,000 মাদ্রাসা দেবো। ওই জন্য ভাবতে থাকুন, তারা দীর্ঘদিন যখন আন্দোলন করে, বিভিন্ন সময়ে তাদেরকে তরোয়াল দেখানো হয়েছিল কলকাতায়, রাতের অন্ধকারে মেন ফেলে দিয়ে এই আন্দোলনের আগের আন্দোলনে তাদের ক্যাডার বাহিনী নামে তাদের বন্দুক দেখিয়েছিল যে তাদের গুলি করে দেবো, তুলে দিয়েছিল। বিগত কয়েকটা দিন আগে আপনারা সব পেপার পত্রিকায় দেখেছেন, বড় ভাইজানের বাইট দিয়েছে, তারা হাইকোর্টের পারমিশন নিয়েছে, হাইকোর্টের সরি ইন্ডিয়ান আর্মি, অর্থাৎ যে জায়গাটাতে তারা আন্দোলন করবে সেখানে হচ্ছে আর্মিদের জায়গা, সেনাবাহিনীর জায়গা, সেনাবাহিনীর পারমিশন নিয়ে লালবাজারে চিঠি পাঠিয়েছে যে আমাদেরকে সেনাবাহিনী পারমিশন দিয়েছে, ল অ্যান্ড অর্ডারের জন্য আপনাদেরকে জানানো হচ্ছে।